হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা প্রিন্সিপাল অফ ইনহেরিট্যান্স অ্যান্ড ভেরিয়েশন চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তো এটা হতে চলেছে লেকচার নাম্বার 1 অফ দিস চ্যাপ্টার। অ্যান্ড এটার উপরে অনেকগুলো ভিডিও আসবে, কারণ চ্যাপ্টারটা খুবই কনসেপচুয়াল এবং প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে না বুঝতে পারলে যে পরের যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন এমবিআই, মলিকিউলার বেসিস অফ ইনহেরিট্যান্স, তারপর তোমাদের বায়োটেকনোলজি, প্রিন্সিপাল, প্রসেস, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের একটা কমন নাম শুনতে পাবে, দ্যাট ইজ দ্য জিন, ক্রোমাটিন, ক্রোমোজোম। তো এই রকম জিনিসগুলো বারবার আসতে থাকবে। তো তোমাদের কনসেপ্ট খুবই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তো বাট তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেল, দ্য ইউনিট অফ লাইফ অ্যান্ড সেল ডিভিশন, এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে আসতে হবে। বিকজ তোমাদের সেল ডিভিশন অর্থাৎ মিওসিস সেল ডিভিশন কি, বিভিন্ন রকমের যে ফেসগুলো রয়েছে ওগুলো ভালোভাবে জানা দরকার। ক্রোমাটিন, ক্রোমোজোম, জিন ওখানে হালকা হালকা দেওয়া ছিল, তো সেগুলোর একটু তোমাদের কনসেপ্ট লাগবে এই চ্যাপ্টারে। যদিও আমি জিন, ডিএনএ, ক্রোমাটিন, ক্রোমোজোম এগুলো অবশ্যই ক্লিয়ারলি বলবো, তাও সেল ইউনিটটা তোমরা একটু ভালোভাবে পড়ে এসো, অ্যান্ড সেল ডিভিশন এই দুটো চ্যাপ্টার বাস। অ্যান্ড এমবিআইতে এটা আরও রিপিট হবে, খুব ডিটেলসে তোমরা জানবে জিন কি, কোথায় থাকে, কিভাবে জিন থেকে বিভিন্ন রকমের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয় এবং সেগুলো বিভিন্ন রকমের ক্যারেক্টার্সকে কিভাবে কন্ট্রোল করে, রাইট? তো চ্যাপ্টারগুলো খুব লিঙ্কড এবং সিকোয়েন্সালি দেখবে, ঠিক আছে? তবে ভালোভাবে কনসেপ্টগুলো মাথায় বসবে এবং তোমরা সেটাকে ফিল করতে পারবে। বিকজ জেনেটিক্স পড়তে গেলে ফিল ইজ মাস্ট ইম্পর্টেন্ট। জাস্ট মুখস্থ করে নিলাম, কখনোই সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। তো তোমরা যদি চাও যে জেনেটিক্সটা একদম বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাক এবং প্রত্যেকটা কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাক, তো তোমাদেরকে সিকোয়েন্স মেনটেন করে চলতে হবে। ওকে, তো অনেক বকবক হলো, এবার চলো শুরু করা যাক। তো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনে আমরা জেনেটিক্স পড়বো, ভেরিয়েশন পড়বো, অ্যান্ড ম্যান্ডেলের এক্সপেরিমেন্ট সম্পর্কে আমরা পড়বো। আজ আমরা মোনোহাইব্রিড ক্রস পর্যন্ত পড়বো। বাট বিফোর দ্যাট আমি চাইবো যে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে জিন, ক্রোমাটিন, ক্রোমোজোমের কিছু বেসিক ডেফিনেশন এবং বিভিন্ন যে টার্মসগুলো বারবার ধরে আসবে, যেমন জিন কি, হোমোলোগাস পেয়ার বা হোমোজাইগাস কন্ডিশন, হেটেরোজাইগাস কন্ডিশন, লোকাস কি, এইগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে রাখা, রাইট? চলো শুরু করি। সো দেখো, জিন বলতে আমরা কি বুঝি? তো দেখো, ডিএনএ সবাই আমরা জানি, ডিএনএ আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল হয়। ইন অল ইউক্যারিওটিক অর্গানিজম ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। বাট কিছু রয়েছে আমাদের ভাইরাস, যেগুলো অ্যাকচুয়ালি কোনো অর্গানিজমই নয়, আমরা কনসিডারই করি না, তাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হয়। বাট অল ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তো এটাকে জেনেটিক ম্যাটেরিয়াল কেন বলা হয়? কারণ ডিএনএর কিছু পার্টিকুলার সেগমেন্ট থাকে, যারা কি করে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের মাধ্যমে, যেটা তোমরা পরের চ্যাপ্টারে অবশ্যই পড়বে, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের মাধ্যমে কী করে প্রোটিন সিনথেসিস করে। এবং এই যে প্রোটিন সিনথেসিস করছে, বিভিন্ন এনজাইম সিনথেসিস করছে, এনজাইমসও এক প্রকারের প্রোটিন, এগুলো কি হয় আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার্স এগুলোকে কন্ট্রোল করে। যেমন ধরো তোমাদের যে বিভিন্ন রকমের হেয়ার কালার তোমরা দেখতে পাও, ব্রাউন, কারো হচ্ছে ব্ল্যাক। তো এগুলো কি হয়, আমাদের জিন থাকে, আমাদের জেনেটিক মেকআপ থাকে, যেগুলো থেকে ইনফরমেশান স্টোর থাকে, সেইগুলো কি করে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে বিভিন্ন প্রোটিন তৈরি করে এবং ডিউ টু দিস সবার ভিন্ন ভিন্ন কালার হয়, ঠিক আছে? তো ডিএনএর কিছু সেগমেন্ট রয়েছে, পার্টিকুলার সেগমেন্ট, যেগুলোতে ইনফরমেশান স্টোর থাকে এবং সেটা এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনেও কী হয়, ট্রান্সফার হয়। আমরা জানি সেটা ডিউ টু মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশানের দ্বারা। এবং সেই সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার সময় আমাদের জানি মিওসিস সেল ডিভিশন হয় গ্যামেটসের মধ্যে, ক্রসিং ওভার হয়, রিকম্বিনেন্টস তৈরি হয়। সেই কারণে আমাদের পেরেন্টস বা পেরেন্টস থেকে প্রোজানি একদম সেম টু সেম হয় না, কিছুটা ডিফারেন্স আমরা দেখতে পাই। আমাদের এমনকি আমাদের যে ভাই বোনেরা হই আমরা, তারাও আমরা অনেক ডিফার করি, একই রকম তো দেখতে হই না, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে চলেছি আজ। তো কি ডিএনএর ওপরে কিছু পার্টিকুলার সেগমেন্ট থাকে, যাদেরকে আমরা কি বলি, জিন বলি, এবং এই জিনগুলোই কি হয় আমাদের বিভিন্ন ক্যারেক্টারের কন্ট্রোল করে।
আমাদের যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে, আমাদের হেয়ার কালার, আমাদের হাইট, আমাদের ইন্টেলিজেন্স, সমস্ত কিছু। ডিএনএর যেমন স্মল সেগমেন্টকে আমরা জিন বলছি, তাহলে ডিএনএ দিয়েই তো আমাদের ক্রোমাটিন তৈরি হয়। ক্রোমাটিন কি? একটা কম্প্যাক্ট স্ট্রাকচার অফ দ্য ডিএনএ। তার সঙ্গে সঙ্গে কি হয়, বিভিন্ন রকমের প্রোটিন এসে অ্যাটাচ হয় এবং কিছু আরএনএও এসে অ্যাটাচ হয়, তখন আমাদের ক্রোমোজোম তৈরি হয়। তো বেসিক্যালি ডিএনএ ইজ দ্য মেন পার্ট অফ দ্য ক্রোমোজোম, এবং এর কিছু পার্টিকুলার সেগমেন্টকে আমরা বলছি জিন। তো নাথিং, ডিএনএর মধ্যেই জিন থাকে, ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে। তো জাস্ট এগুলো কি হয়, কম্প্যাক্টলি প্যাকড হয়ে হয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করছে, যাতে করে আমাদের যে ছোট্ট সেল, যেটা মাইক্রনসে যার সাইজ হয়, তার মধ্যে পারফেক্টলি ফিট হয়ে বসতে পারে। সেই কারণে ক্রোমাটিন তৈরি হয়। অ্যান্ড সেল ডিভিশনের সময় কি হয়, ক্রোমোজোম স্ট্রাকচারটা তৈরি হয়, যাতে করে সেটা প্রপারলি দুটো যে সেল আমাদের তৈরি হয় আফটার সেল ডিভিশন, সেটা তার মধ্যে পারফেক্টলি প্রপারলি ডিভাইড হতে পারে। তার জন্য আমাদের ক্রোমোজোম তৈরি হয়। অ্যান্ড নর্মালি কোনো একটা সেলের মধ্যে আমরা কি দেখতে পাই, ক্রোমাটিন দেখতে পাই। কেন কেন হচ্ছে এতটা কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হতে হয়? আমরা জানি যে ডিএনএর যেটা লেন্থ ফর আ হিউম্যান সেল, ইট ইজ 2.2 মিটার। অ্যান্ড 2.2 মিটার, এবং আমাদের সেলের সাইজ কত, 10⁻⁻6 মাইক্রো, মানে 10⁻⁻6 মিটার মিনস মাইক্রনের সাইজ হয়। তো এত ছোট্ট একটা সেল, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, তার মধ্যে এত একটা লম্বা ডিএনএ, সেটাকে যাতে করে প্রপারলি তার মধ্যে বাউন্ড থাকতে পারে, সেই কারণে আমরা এতটা কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করি। যেমন ধরো, তোমাদের একটা খুব বড় একটা দড়ির বান্ডিল তোমরা দেখেছো, বা সুতো দেখেছো। তো সুতোটা যখন তোমরা কিনতে যাও দোকানে, দেখো এত বড় একটা লম্বা সুতো, সেটাকে কিভাবে ওরা এতটা সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ছোট্ট জায়গায় ওরা রাখে, এবং সেটা তোমরা যখন খুলতে থাকো কোনো একটা সেলাই করার জন্য, তখন দেখবে যে কতটা লম্বা হয়। ঠিক তেমনভাবে ডিএনএকে আমরা অ্যারেঞ্জ করি, প্যাক করি বিভিন্ন রকম প্রোটিনসের দ্বারা, হিস্টোন প্রোটিনসের দ্বারা, যেটা তোমরা এমবিআইতে পড়বে, মলিকুলার বেসিস অফ ইনহেরিট্যান্স। তো ডোন্ট ওরি, আবার এগুলো রিপিট হবে। তো সেটা তার ডিএনএটাকে আমাদের নিউক্লিয়াসের এত ছোট্ট একটা স্ট্রাকচারের মধ্যে রাখার জন্য এতটা অ্যারেঞ্জ করতে হয়, রাইট? তো আমরা এখান থেকে কী বুঝলাম, যে ডিএনএর মধ্যে আমাদের জিন থাকে, যেগুলো হচ্ছে একটা স্মল ফ্র্যাগমেন্টস অফ দ্য ডিএনএ বা সেগমেন্ট অফ ডিএনএ, যেটা বিভিন্ন ক্যারেক্টারকে কন্ট্রোল করে বাই প্রোটিন সিনথেসিস। তো ডেফিনেশন দেখে নাও, কিছু ডেফিনেশন দেওয়া রয়েছে এখানে। যেমন জিন কি, জিন ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট কন্ট্রোলস আ স্পেসিফিক ট্রেট অর ফাংশন ইন দ্য বডি। অ্যান্ড ঠিক আছে, এখানে আমরা ট্রেটস পড়লাম, ঠিক আছে। তো ট্রেটস বলতে আমরা কি বোঝাই, নাথিং, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। তো আমরা যদি বলি আমাদের হেয়ার কালার একটা ক্যারেক্টার, আমাদের একটা বৈশিষ্ট্য, আমাদের হচ্ছে চুল। এবারে চুলের কালার বা হেয়ারের কালার বিভিন্ন রকমের হতে পারে, কারো ব্রাউন, কারো ব্ল্যাক। আই কালার একটা ক্যারেক্টার, আই কালারের যে বিভিন্ন ফর্মস আমরা দেখতে পাই, যেমন কিনা কারো ব্রাউন আই, কারো ব্লু আই, কারো ব্ল্যাক আই। তো এইগুলো কি ট্রেটস। তো ক্যারেক্টার্স একটা বৈশিষ্ট্য এবং তার বিভিন্ন রকম ফর্মস, একে আমরা বলি কি, ট্রেটস বলি। বোঝা গেল? ফাইন। আচ্ছা, আরেকটা টার্ম তোমরা খুব শুনবে, দ্যাট ইজ দ্য অ্যালিলস। অ্যালিলসের ডেফিনেশন সবাই কি বলে, ইট ইজ আ ডিফারেন্ট ভার্সন অফ এ জিন, বা ডিফারেন্ট ফর্মস অফ এ জিন। বেসিক্যালি জিনটাকেই আমরা বলি অ্যালিল। অ্যালিল টার্মটা কখন আমরা ইউজ করি, যখন কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য, কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার, যেমন আমরা বললাম যে আই কালার, ধরো একটা কোনো ক্যারেক্টার, তো এর জন্য একটা কোনো জিন দায়ী থাকবে। এবারে আই কালার যে ডিফারেন্ট ফর্মস আমরা দেখতে পাচ্ছি, ব্লু আই, ব্ল্যাক আই, ব্রাউন আই, তো একটা জিনের ডিফারেন্ট টাইপস অফ ফর্মস হওয়ার কারণেই ডিফারেন্ট টাইপস অফ আমরা ট্রেটস দেখতে পাচ্ছি, রাইট? তো এটাকেই আমরা কি বলি, অ্যালিল। আমি বোঝাতে পারলাম নাকি অবশ্যই কমেন্ট করে জানি, ওকে? তো তো ডিফারেন্ট ফর্মস অফ পার্টিকুলার জিন, যেমন কিনা এখানে এক্সাম্পল সমেত দেখো, ভালো করে দেখো। অ্যালিলস কি, যেমন একটা আই কালার জন্য একটা কোনো জিন দায়ী রয়েছে, যাকে আমরা বলছি কি, জিন বি, ওকে? এবারে কি, দুটো ফর্মস আমরা দেখতে পাই, একটা হচ্ছে বি বা বি, স্মল বি বা ক্যাপিটাল বি। এবারে কি, এই দুটো হচ্ছে কি অ্যালিল। বি জিনটা মেন বা ডমিনেন্ট জিন, যেগুলো ওয়াইল্ড টাইপের হয়, অর্থাৎ প্রথম থেকে এই জিনটা কি করতো, আমাদের আই কালারের জন্য দায়ী হতো, বাট ডিউ টু সাম রিজন বা ডিউ টু মিউটেশন
বিভিন্ন কারণে কি হয়, এই জিনের যেটা স্ট্রাকচার কোনোভাবে কিছু পরিবর্তন হয়ে গেলে ওর যে প্রোটিন তৈরি করতো সেটাও একটু স্লাইটলি ডিফারেন্ট হবে ফ্রম দ্য মেন প্রোটিন। তার কারণে কি হয়, একটু ডিফারেন্ট টাইপসের আমরা প্রোটিন সিনথেসিসের কারণে ডিফারেন্ট টাইপসের আমরা কি দেখতে পাবো, ট্রেটস দেখতে পাবো। যেমন কিনা ধরো যে জিনটা আই কালারের জন্য দায়ী, সেটা ব্রাউন ব্রাউন আই তৈরি করতো, বাট একটু স্লাইটলি চেঞ্জ হওয়ার ফলে, একটু মিউটেশন হওয়ার ফলে কি হলো, ওটা একটু ডিফারেন্ট টাইপসের প্রোটিন তৈরি করতে শুরু করলো, যার ফলে আমাদের আই কালারটা ব্রাউনের থেকে ব্লু হয়ে গেল। তো এই যে ডিফারেন্ট ফর্মস অফ এ পার্টিকুলার জিন, তো এগুলোকে আমরা কি বলবো, অ্যালিলস। বিও একটা অ্যালিলস, ক্যাপিটাল বিও একটা অ্যালিলস, স্মল বিও একটা অ্যালিলস। হ্যাঁ, আর যে আই কালার যে ডিফারেন্ট ফর্মস ব্রাউন, ব্লু, এগুলো কি ট্রেটস। ওকে, এবারে কোনো একটা জিন তো আমাদের ক্রোমোসোমের ওপরেই প্রেজেন্ট থাকে, কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যে জিন, তাদের কিন্তু পজিশন সেম হয়। যেমন ধরো এটা তোমাদের ক্রোমোজোম, তো আই কালারের জন্য যে দিন বি জিন ধরো, এর যেটা লোকাই অ্যান্ড স্মল বি এর লোকাই সেম হবে, বাট যদি দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের অ্যালিলসের কথা বলি তাহলে কিন্তু তাদের লোকাস ডিফারেন্ট হবে, রাইট। তো এটা কি হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারে প্রেজেন্ট থাকে, আমরা জানি কোনো একটা ডিপ্লয়েড স্ট্রাকচারের মধ্যে। এই জন্য তোমাদেরকে বললাম যে সেল স্ট্রাকচারটা ভালো করে পড়ে এসো, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এগুলোর কনসেপ্ট থাকা খুবই জরুরি। বেসিক থেকে পড়াবো, বাট তারও বেসিকে তোমাদেরকে পড়তে হবে, রাইট। তো কি এগুলো হচ্ছে আমাদের একটা কি হোমোলোগাস ক্রোমোজোম। আমাদের কতগুলো পেয়ার থাকে ইন হিউম্যান সেল? 23 পেয়ার, রাইট। তো এরকম 23 পেয়ার অফ ক্রোমোজোম আমাদের প্রেজেন্ট রয়েছে, এবং প্রত্যেকটা ক্রোমোজোমের উপরে কি প্রেজেন্ট থাকে, জিন প্রেজেন্ট থাকে। আমি কি বললাম যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য দায়ী যে জিন, তাদের লোকাস কি হবে, সেম হবে। যেমন কিনা আই কালার ধরো ভি, তার যেটা লোকাস অ্যান্ড ব্রাউন আই হোক বা ব্লু আই হোক, সবার কিন্তু লোকাস সেম হবে। যদি এবারে হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস কন্ডিশনটা আমি একটু বলি, তো এটা তোমাদের হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমে যে আমরা অ্যালিলসের কথা বললাম, তারা যদি সেম হয়, ধরো বি অ্যালিল অ্যান্ড এটাও বি অ্যালিল, তাহলে যে ক্যারেক্টারটা শো হবে সেটা কি হবে, ব্রাউন হবে অবভিয়াসলি। তো এইরকম কন্ডিশনকে আমরা কি বলবো, কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য দায়ী যে জিন, সেটা যখন সেম হয় তখন তাকে আমরা বলবো কি হেটেরোজাইগাস কন্ডিশন, বা এর জিনোটাইপ কি বিবি। তো এটা কি হোমোজাইগাস, কারণ হোমোলোগাস পেয়ারে সেম জিন প্রেজেন্ট রয়েছে। বাট ধরো কোনো একটা হোমোলোগাস ক্রোমোজোমে আই কালার তার ব্রাউনি, কিন্তু তার যে হোমোলোগাস পেয়ারের সেম লোকাসে যে জিন প্রেজেন্ট রয়েছে, সেটা একটা তো রয়েছে ক্যাপিটাল বি, একটা কি হয় স্মল বি। তো এর ফিনোটাইপ কি হবে, এর ফিনোটাইপও ব্রাউনই হবে। কারণ কি, যে আমাদের বি অ্যালিল ইজ ডমিনেন্ট ওভার ক্যাপিটাল বি, যখন এরা একই লোকাসে প্রেজেন্ট থাকবে, ক্যাপিটাল বি এক্সপ্রেস করবে, স্মল বিকে এক্সপ্রেস করতে দেবে না, সেই কারণে যে ফিনোটাইপটা আসে সেটা ব্রাউন। তো বাইরে থেকে দেখে আমরা কি বুঝতে পারবো যে কোনটা হেট্রোজাইগাস আর কোনটা হোমোজাইগাস ব্রাউন আর কোনটা হেট্রোজাইগাস ব্রাউন? আমরা বলতে পারবো না, তো যতক্ষণ না আমাদের জিনোটাইপটা দেখি, তাদের মলিকিউলার লেভেলে গিয়ে দেখি, রাইট। তো এটা কি হোমোজাইগাস অ্যান্ড হেট্রোজাইগাস। হোমোজাইগাস আর হেট্রোজাইগাস কি বুঝতে পারলাম আমরা, কি বললাম আমরা, যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যখন তাদের হোমোলোগাস ক্রোমোজোমে সেম জিন প্রেজেন্ট থাকে বা সেম অ্যালিল প্রেজেন্ট থাকে, তাকে আমরা কি বলবো, হোমোজাইগাস কন্ডিশন। সেটা হতে পারে ক্যাপিটাল বি বা স্মল বি। আর হেট্রোজাইগাস কন্ডিশন বলতে কি ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ তাদের হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে একই জিনের দুটো ডিফারেন্ট ফর্মস প্রেজেন্ট রয়েছে, রাইট। ওকে, আর লোকাস বলতে আমরা কি বোঝাই, যেখানে কোনো জিন আমাদের প্রেজেন্ট থাকে। তো এটা কি করে, লাইক এ স্ট্রিট অ্যাড্রেস ফর দ্য জিন। তো জিন কোথায় প্রেজেন্ট রয়েছে তার অ্যাড্রেসটাকে বোঝায় কি লোকাস। আচ্ছা, যদি আমি বলি আই কালার এবং হেয়ার কালারের জন্য দায়ী জিন, দ্যাট ইজ ক্যাপিটাল এ, এটা হচ্ছে তোমাদের ধরো হেয়ার কালারের জন্য জিন, আর ক্যাপিটাল বি আই কালারের জন্য দায়ী জিন। এদের লোকাস কি সেম হবে? অবভিয়াসলি না, কারণ দুটো আলাদা ক্যারেক্টার। দুটো যদি সেম ক্যারেক্টার হয়, তাদের পজিশন বা লোকাস ইন দ্য ক্রোমোজোম সেম হয়,
তো ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য দায়ী জিনের কি হবে, লোকাস ডিফারেন্ট হবে, রাইট? যেমন ধরো, তো এটা আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, ধরো একই ক্রোমোজোমের ওপরে হেয়ার কালারের জিন এবং আই কালারের জিন প্রেজেন্ট রয়েছে। তো এটা ধরো আমাদের হেয়ার কালারের জিন এ ক্যাপিটাল এ, আর ধরো হোমোজাইগাস কন্ডিশন ক্যাপিটাল এ, আর ধরো আই কালারের জন্য দায়ী জিন হেটেরোজাইগাস কন্ডিশনে প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি। এদের দেখো লোকাস কিন্তু ডিফারেন্ট, রাইট? তো একই ক্যারেক্টারের জন্য দায়ী জিনের লোকাস সেম হয়, ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য লোকাস ডিফারেন্ট হবে, ওকে? এবং একই ক্যারেক্টারের যে ডিফারেন্ট অ্যালিলসগুলো হয় তাদের লোকাস সেম হবে। এর লোকাস এবং ক্যাপিটাল এর লোকাস, বা ক্যাপিটাল এর জায়গায় যদি স্মলেও থাকতো তাও এদের লোকাস কিন্তু সেম হতো। আই হোপ যে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, ওকে? অ্যান্ড দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য দায়ী জিনের লোকাস ডিফারেন্ট হবে, ফাইন। তো এই জিনিসগুলো তোমাদের লাগতো, তাই আমি এতটা ভালোভাবে এটা এতক্ষণ ধরে বোঝালাম। চলো এবার আমাদের মেন যে চ্যাপ্টারে তার ভেতরে প্রবেশ করা যাক। তো আমরা কি পড়ছি, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। তো প্রিন্সিপালস মানে কি, নীতি, যাকে বাংলায় আমরা বলি নীতি। ইনহেরিটেন্স মানে কি, একটা প্রোজেনি থেকে আরেকটা প্রোজেনিতে যে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফর্ম হচ্ছে, এই যে প্রসেসটাকে আমরা বলি কি ইনহেরিটেন্স। তো কিভাবে কোনো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ইনফরমেশান ট্রান্সফার হয়, তার যে নীতি কিভাবে হয় সেগুলো এই চ্যাপ্টার আমরা পড়ব, এবং ভেরিয়েশন পড়ব, অর্থাৎ একটা প্রোজেনি তার পেরেন্টস থেকে কেন ডিফার করে, কিভাবে হয়, একটা সিবলিংস কেন ডিফারেন্ট হয় একে অপরের থেকে, ওকে? তো এই ধরনের ঘটনাগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। তো জেনেটিক্স বলতে আমরা কি বলছি, জেনেটিক্স করছিলাম। তো জেনেটিক্স কি আমরা জানি, জেনেটিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ অফ বায়োলজি যেটা কি করে, ডিলস করে উইথ দ্য হাউ ট্রেডস পাস্ট ফ্রম পেরেন্টস টু প্রোজেনি থ্রু জিন্স। তো জিন্সের মাধ্যমে জেনেটিক ইনফরমেশন কিভাবে তার পেরেন্টস থেকে প্রোজেনিতে, অর্থাৎ তার মা বাবা থেকে তার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ট্রান্সফার হয় জেনেটিক ইনফরমেশন, তাকে আমরা কি বলবো, কি জেনেটিক্স বলবো। আর যে প্রসেসের মাধ্যমে জেনেটিক ইনফরমেশন পেরেন্টস টু প্রোজেনি বা অফস্প্রিং এর মধ্যে পাস অন হয় তাকে আমরা কি বলবো, ইনহেরিটেন্স। তো প্রসেসটা ইনহেরিটেন্স, অ্যান্ড যে স্টাডি সেটা হচ্ছে কি জেনেটিক্স। ভেরিয়েশন কি, ডিফারেন্সেস ইন ট্রেটস ওর ক্যারেক্টার্স এমং ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পিসিস। অর্থাৎ আমরা তো একটা হিউম্যান সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স সবাই মানুষ। তো দেখো, কোনো একটা ইন্ডিভিজুয়াল আরেকটা ইন্ডিভিজুয়ালের মতো কোনোদিনও একই রকম হয় না। এমনকি তোমাদের বাবা মার মতো কোনো ছেলে মেয়ে এ টু জেড সেম দেখতে হয় না। সিবলিংসের মধ্যেও প্রচুর ডিফারেন্স থাকে, কেবলমাত্র মোনোজাইগোটিক টুইন্স ছাড়া। তো এই যে অ্যামাউন্ট অফ ডিফারেন্স এবং সেম স্পিসিস, বা আমরা বলতে পারি সেম স্পিসিস তো অনেক দূরের কথা, আমরা যদি আমাদের বাবা মার থেকে তার ছেলে মেয়েদের কথা বলি, তাও অনেক হিউজ নাম্বার অফ ডিফারেন্স আমরা দেখতে পাই। সো এই ধরনের ঘটনাকে আমরা কি বলি, ভেরিয়েশন বলি। ভেরিয়েশন মানে কি, ভিন্নতা, অর্থাৎ আলাদা আলাদা দেখতে হওয়া। কেন হয়, ডিউ টু হোয়াট, ডিউ টু আমাদের রিকম্বিনেশন। যখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশানের কথা বলি, সেক্সুয়াল রিপ্রোডাকশানে আমরা জানি যে যখন মিওসিস সেল ডিভিশন হয়, মিওসিস সেল ডিভিশনের মিওসিস ওয়ানের যে প্রোফেজে বিভিন্ন স্টেজগুলো থাকে, সেই প্রোফেজের যে প্যাকাইটিন দশায় আমরা কি হয় জানি, ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের ফলে কি হয়, বিভিন্ন রিকম্বিনেশন তৈরি হয়। এর ফলে যখন গ্যামেট সিনথেসিস হওয়ার সময়, গ্যামেট ফর্মেশনের সময় কি হয়, ক্রসিং ওভারের ফলে বিভিন্ন রকমের নতুন নতুন কম্বিনেশন তৈরি হয়, যার ফলে সেটা যখন জাইগোট ফর্মেশন করে, তো পেরেন্টসে থেকে প্রোজেনি অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করে। তো এটাকে আমরা কি বলি, ভ্যারিয়েশন বলি। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য সোর্স অফ ভেরিয়েশন, এটা আমাদের আগের পূর্বপুরুষরা খুব ভালোভাবে জানতো, এবং তারা কি করতো, বিভিন্ন রকমের হাইব্রিড ফর্মেশন করতো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। তারা জানতো যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের নতুন নতুন ক্রপস আমরা তৈরি করতে পারি। সেই কারণে দেখবে যে সাইওয়াল কাউ, এটা কিন্তু একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা প্রোডাক্ট আমরা বলতে পারি। তো তখনকার দিনে হাইব্রিড তৈরি করা হয়েছিল, সাইওয়াল কাউ তৈরি করা হয়েছিল এই কনসেপ্টটাকে কাজে লাগে, যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে আমরা কিন্তু
নতুন নতুন ভেরিয়েশন পেতে পারি, এবং কিছু কিছু ইউথফুল ভেরিয়েশন রয়েছে যেগুলো আমরা কাজেও লাগাতে পারি। সব ভেরিয়েশন যে কি বলবো, সব ভেরিয়েশনে যে উপকারী সেটা না, কিন্তু কিছু কিছু ভেরিয়েশন খুব মাচ ইম্পর্টেন্ট হয়, এবং এই ভেরিয়েশন আস্তে আস্তেই কিন্তু ইভলিউশন হয়েছে, যেটা আমরা পড়বো এর সাথেই। এমবিআই এর পরেই রয়েছে আমাদের ইভলিউশন। ওকে, তো তবে সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের থেকে হঠাৎ করে হয়ে যাওয়া কোনো সিঙ্গেল লার্জ মিউটেশন সালটেশনের দ্বারা খুব বেশি পরিমাণে হয়, সেটাও আমরা জানবো। যাই হোক, অ্যান্ড ভেরিয়েশন ডিফারেন্ট ভাবে হতে পারে। তো জেনেটিক ভেরিয়েশন বলতে কি, যে গ্যামেট ফর্মেশনের সময় মিওসিস সেল ডিভিশনের প্যাকাইটিন দশায় রিকম্বিনেশন তৈরি হওয়ার ফলে বা ক্রসিং ওভারের ফলে সেটা যখন পেরেন্টস টু ফ্রোজেনি পার্সন হয়, তো সেই লেভেলে যে ভেরিয়েশন তাকে আমরা বলবো জেনেটিক ভেরিয়েশন। তবে এনভায়রনমেন্টালের প্রভাবেও কিছু কিছু ভেরিয়েশন হয়, যেমন ক্লাইমেট চেঞ্জের ফলে কোনো কোনো কারণে বা বিভিন্ন রকমের আনসুইটেবল কন্ডিশনের ফলে কিন্তু বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। অর্থাৎ দেখবে যারা খুব বেশিক্ষণ এসিতে থাকে তাদের গায়ের যে স্কিনের কালার খুব সাদা হয়ে যায়, এবং যারা দেখবে প্রচণ্ড রোদে কাজবাজ করে তাদের স্কিনের কালার কি হয়ে যায়, কালো হয়ে যায়। তো ডিউ টু দিস, এটা কি এনভায়রনমেন্টের প্রভাবে, জেনেটিক তো নয়, রাইট? যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের বা যারা খুব মেরু অঞ্চলে থাকে তাদের স্কিন কালার প্রচণ্ড সাদা হয়, কারণ তাদের ক্লাইমেটটাই সেরকম। আর আমাদের কি হয়, নিরক্ষীয় অঞ্চলে যারা থাকে, কিছুটা টেম্পারেট এলাকায় যারা থাকে, তাদের সূর্যরশ্মি প্রখরভাবে পড়ছে, তো ডিউ টু সানলাইট তাদের স্কিন কালার কি হয়ে যায়, কালো হয়ে যায়। তো এনভায়রনমেন্টালের বিভিন্ন ফ্যাক্টরসের প্রভাবও আমাদের ভেরিয়েশন আসতে পারে, বা জেনেটিক ভেরিয়েশনের প্রভাবেও ভেরিয়েশন আসতে পারে। ওকে, এবার আমরা কি পড়ব, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখব, ঠিক আছে? এটা জাস্ট বিভিন্ন চ্যাপ্টারের সামারিতে আমরা এটা দেখতে পাই, অর্থাৎ পুরো চ্যাপ্টারের সামারিতে বিভিন্ন রকমের যে সায়েন্টিস্টের নেমগুলো দেওয়া রয়েছে সেটা একটা টেবিল ফর্মে তোমরা এখান থেকে দেখতে পারো। তবে এটা এখন তোমাদের কাজে লাগবে না, আমি এটা লাস্টে বলবো, যখন মাইন্ডস ম্যাপ দেওয়া হবে তোমাদের তখন এটা একসাথে বলবো, ঠিক আছে? তো এখন জেনে রাখো যে ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়, গেগর জোয়ান মেন্ডেল, এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো, ক্লাস 10-এ পড়েছো। অ্যান্ড উইলিয়াম বেটসনকে কি বলা হয়, ফাদার অফ মডার্ন জেনেটিক্স। বাট কিছু কিছু জায়গায় ফাদার অফ মডার্ন জেনেটিক্স গেগর জোয়ান মেন্ডেলকেও বলা থাকে। তো বাই দ্য ওয়ে মনে রাখবে যে ফার্স্ট টাইম ইউজ করেছিলেন জেনেটিক্স ওয়ার্ডটা উইলিয়াম বেটসন। অ্যান্ড ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স বলা হয় থমাস হান্ট মর্গানকে, যিনি ফ্রুট ফ্লাইয়ের ওপরে কাজ করেছিলেন, এবং রিকম্বিনেশনের ওপরে তিনি ডিটেলস আলোচনা করেছিলেন, লিঙ্কেজের ওপরে ডিটেলস আলোকপাত করেছিলেন। তো এগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। অ্যান্ড রিডিসকভারি হয়েছিল মেন্ডেলসের ওয়ার্কসকে 1900-এ ডিভ্রিস কোরেন্স অ্যান্ড ট্রেসমার্ক ইন্ডিপেন্ডেন্টলি করেছিল, এবং ফ্লোরা নামক একটা পত্রিকায় তারা কালেকটিভলি সেটাকে পাবলিশও করেছিলেন। তো রিডিসকভারি কেন করতে হয়েছিল, কারণটা কি, কেন মেন্ডেলসের ওয়ার্কস এতদিন পর্যন্ত মানে এতটা পপুলার হয়নি কেন, তো সেগুলো আমরা আস্তে আস্তে করে চলো এবারে জানা যাক। তো সবার যেটার জন্য খুব এক্সাইটেড ছিল, দ্যাট ইজ দ্য মেন্ডেল এক্সপেরিমেন্ট। তো ফাইনালি চলো আমরা শুরু করি। তো মেন্ডেল দেখতে পাচ্ছ এখানে পাইসাম সেটাই ভাব নিয়ে কাজ করছেন, এবং এনার জন্যই আজ আমরা এতটা ডেভেলপড, বায়োটেকনোলজি কোথায় কোথায়, হিউম্যানের কোথায় জিন নিয়ে, ইউকোলাইয়ের মধ্যে আমরা এখন ইনসুলিন তৈরি করছি। জেনেটিক্স মানে জিন না জানা থাকলে বায়োটেকনোলজি কত মানে জাস্ট অকল্পনীয়। যাই হোক, চলো শুরু করি। তো ম্যান্ডেল কার উপরে কাজ করেছিলেন, পাইসাম স্যাটাইভামের উপরে। এটা ছিল কি গার্ডেন পি। কত বছর ধরে এক্সপেরিমেন্ট করেছিলেন, 7 বছর ধরে, 1856 to 1863। পাবলিশ করেছিলেন তার ওয়ার্ক ইন 1865। অ্যান্ড তার এই এক্সপেরিমেন্টের উপরে ডিপেন্ড করে তিনি ল অফ ইনহেরিটেন্স প্রপোজ করেছিলেন। অলদো এই যে ইনহেরিটেন্সের যে লর কথা আমরা বলছি, ম্যান্ডেল কিন্তু বলেননি যে এটা ল। পরে অন্যান্য বিজ্ঞানীরা, যে কার্ল কোরেন্স, টেসমার্ক, এনারাই ম্যান্ডেলসের ওয়ার্কসকে তিনি যে কনক্লুশনগুলো দিয়েছিলেন সেটাকেই লতে কনভার্ট করেন।
ওকে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা এখানে, ম্যান্ডেল যে সময় কাজ করছিলেন 1856 টু 1863, সেই সময় কিন্তু তিনি জানতেন না যে জিন অ্যাকচুয়ালি কী জিনিস। তিনি জিনটাকেই ফ্যাক্টর বলেছিলেন এবং জিন কোথায় প্রেজেন্ট থাকে সেটাও কিন্তু তিনি জানতেন না। সেটা পরবর্তীকালে রিডিসকভার হয়, ম্যান্ডেলসের ওয়ার্কস, তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কার, ডিওসি সেল ডিভিশনের আবিষ্কার। এরপরে খুব ভালোভাবে ক্লিয়ার হয় যে জিন ক্রোমোজোমের উপরে প্রেজেন্ট থাকে এবং জিন যেভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারে পার্সন হয়, ক্রোমোজোমও ঠিকভাবে পার্সন হয়, অর্থাৎ ক্রোমোজোমের ওপরেই জিন প্রেজেন্ট থাকে। ওকে, তো চলো শুরু করি। তো সবথেকে প্রথম যে ম্যান্ডেল এতটা সাকসেসফুল হয়েছিলেন কেন? ম্যান্ডেলের সাকসেসের কারণ হচ্ছে তিনি স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স ইউজ করেছিলেন বায়োলজিতে, যেটা কিন্তু সেই সময়কার সায়েন্টিস্টদের কাছে, অর্থাৎ সেই সময়ের যে যত বায়োলজিস্ট ছিলেন তারা এটাকে অ্যাকসেপ্ট করেননি। সেই কারণে ম্যান্ডেলসের ওয়ার্কসও এতটা মানে পপুলার হয়নি, কারণ বায়োলজিতে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স মানে ভাই আলাদাই ব্যাপার। এবং তার যে স্যাম্পল সাইজটা ছিল খুব লার্জ ছিল, তিনি অনেক সংখ্যক পাইসাম স্যাটাইভামের ওপরে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং প্রত্যেক ক্ষেত্রে একই রকম রেজাল্ট পেয়েছিলেন, যে কারণে লার্জ স্যাম্পল সাইজের কারণেও তার সাকসেসের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, সাকসেসিভ জেনারেশন প্রুভ দ্যাট হিজ রেজাল্ট পয়েন্টেড টু জেনারেল রুলস অফ ইনহেরিটেন্স। তো বারবার ধরে রিপিট করার পর এই এক্সপেরিমেন্টটা তিনি কিছু কনক্লুশনে পৌঁছতে পেরেছিলেন। সেই কনক্লুশনগুলো বিভিন্ন লতে এখন আমরা দেখতে পাই। ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এগুলো আমরা এক এক করে জানবো যখন আমরা হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টগুলো পড়ব। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। এবারে পাইসাম স্যাটাইভাম অর্থাৎ গার্ডেন পি বা মটর, এর আমরা কিছু এর সম্পর্কে কিছু জেনে নিই। দ্যাট ইজ, প্রথম তো পাইসাম স্যাটাইভামের ডিপ্লয়েড স্ট্রাকচারে 2n = 14 হয়, অর্থাৎ এর মধ্যে 7টা পেয়ার্স অফ হোমোলেগাস ক্রোমোজোম প্রেজেন্ট রয়েছে। এইরকম এক জোড়া, এটা 1 পেয়ার, এরকম 7টা জোড়া ক্রোমোজোম প্রেজেন্ট রয়েছে পাইসাম স্যাটাইভামের নিউক্লিয়াসে। এবং ম্যান্ডেল যে গার্ডেন পির ওপরে এক্সপেরিমেন্ট করেছিলেন, তিনি এমন কয়েকটা প্ল্যান্টসকে বেছে নিয়েছিলেন যাদের মধ্যে 7টা কন্ট্রাস্টিং ট্রেটস বা 14টা ট্রু ব্রিডিং ভ্যারাইটিস প্রেজেন্ট রয়েছে। আর এর মানে কি? এর মানে হচ্ছে কি যে তিনি দেখলেন যে কোনো দুটো প্ল্যান্টস নির্বাচন করলেন, তার মধ্যে দেখলেন সমস্ত ক্যারেক্টারগুলো সেম, কেবলমাত্র দুটো ডিফারেন্স রয়েছে। সরি, 1 মিনিট। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে 7 কন্ট্রাস্টিং ট্রেটস বা 14 ট্রু ব্রিডিং ভ্যারাইটিস, এর মানে কি তিনি 7টা এমন ক্যারেক্টারকে নির্বাচন করেছিলেন যেটা কি হয়, একদম মানে একে অপরের অপোজিট হয়, যেমন ভায়োলেট ফ্লাওয়ার কালার, হোয়াইট ফ্লাওয়ার কালার। আর মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, এমন ক্যারেক্টারকে নির্বাচন করেছিলেন যে 7টা ক্যারেক্টারের মধ্যে 6টা ক্যারেক্টার সেম টু সেম, কেবলমাত্র একটা হচ্ছে তোমার ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স রয়েছে, এমন দুটো প্ল্যান্টসের মধ্যে ক্রস করিয়ে রেজাল্টগুলো দেখেছিলেন। অ্যান্ড সবথেকে মজার কথা যে ম্যান্ডেল যতগুলো পরীক্ষা করেছিলেন তার মোনোহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, এই যে ক্যারেক্টার জন্য দায়ী জিনগুলো আলাদা আলাদা ক্রোমোজোমে প্রেজেন্ট ছিল বলেই তিনি এতটা সাকসেসফুল হয়েছিলেন। যদি সেই সময়ে এমন দুটো ক্যারেক্টারকে নির্বাচন করতেন যেগুলো একই ক্রোমোজোমে অবস্থিত, অর্থাৎ লিঙ্কড জিনের ক্ষেত্রে হতো না, তাহলে ম্যান্ডেল এতটা সাকসেসফুল হতেন না, কারণ তার যে রেজাল্ট সেটা এতটা এক্স্যাক্ট আসতো না। তোমরা লিঙ্কেজ যখন পড়বে খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। 14 ট্রু ব্রিডিং ভ্যারাইটি, 7 কন্ট্রাস্টিং ট্রেট বলতে 7টা এমন ক্যারেক্টার যেটা একে অপরের একদম অপোজিট, বুঝতে পারলে? আচ্ছা, আমি বলছি। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ছিল কি, পাইসাম স্যাটাইভাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ এর মধ্যে মেল পার্টও প্রেজেন্ট রয়েছে, ফিমেল পার্টও প্রেজেন্ট রয়েছে। এবং এর ফলে কি হয়, আমরা সেলফ পলিনেশনও করতে পারি এবং ক্রস পলিনেশনও করতে পারি। আমরা যদি ইমাস্কুলেশন করে দিই, অর্থাৎ মেল পার্টটাকে, অ্যান্থরটাকে কেটে দেই বা স্টেমেনটাকে কেটে দেই, তাহলে ওই ফ্লাওয়ারটা কী হয়ে যাবে, ফিমেল ফ্লাওয়ার হয়ে যাবে। তো ক্রস পলিনেশনও করানো সম্ভব। অ্যান্ড সেই সঙ্গে এর শর্ট লাইফ স্প্যান ছিল 3 থেকে 4 মাসের অ্যানুয়াল প্ল্যান্টস।
যার কারণে আমরা খুব কম টাইমে অনেকগুলো জেনারেশনকে স্টাডি করতে পারি, এবং যত বেশি সংখ্যক স্টাডি করতে পারবো, বেশি সংখ্যক জেনারেশনের মধ্যে আমরা দেখতে পারবো, অবজার্ভ করতে পারবো, তাহলে ততটাই আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা আমাদের কাছে। যদি এমন কোনো অর্গানিজমকে তিনি নির্বাচন করতেন যার লাইফ স্প্যানই অনেক বছর, তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনি এতটা সাকসেসফুল হতেন না, রাইট? হিউম্যানসের ওপরে যদি এক্সপেরিমেন্ট করতে শুরু করেন তাহলে তো মানে কেল্লা খাতেম ব্যাপার এমন হয়ে যাবে। তো যাই হোক, তো 7 কন্ট্রাস্টিং ট্রেডস কি? 7টা এমন ক্যারেক্টার যেটা একে অপরের একদম অপোজিট। যেমন কি, ফার্স্ট ওয়ান হচ্ছে তোমাদের ক্যারেক্টার সিট শেপের মধ্যে ডমিনেন্ট ট্রেড যেটা, অর্থাৎ এমন ধরনের ট্রেড যেটা একা থাকলেও নিজের এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে পারে, এবং আরেকটা কোনো জিনের সাথে প্রেজেন্ট থাকে, আরেকটা কোনো অ্যালিলের সাথে প্রেজেন্ট থাকলেও তার ক্যারেক্টারটাকে শো করাতে পারে। আই মিন ডমিনেন্ট ট্রেড বলতে ডমিনেন্ট অ্যালিলের কথা এখানে বলা হচ্ছে। তো ধরো রাউন্ড সিট শেপ অ্যান্ড রিসেসিভ কি রিঙ্কেল, অর্থাৎ রিঙ্কেল কখন আমরা দেখতে পাবো? রাউন্ড সিট শেপের জন্য দায়ী যে জিন যেটা হচ্ছে আর, রাইট? তো আর আর এইরকম টাইপের তোমার জিনোটিপিক কম্বিনেশন থাকুক, বা আর অর্থাৎ ক্যাপিটাল আর থাকুক, তাহলে সিট শেপ কিন্তু রাউন্ডই হবে। রিঙ্কেল কখন হবে? কেবলমাত্র স্মলার এমন কন্ডিশনে। তো ডমিনেন্ট ট্রেড বলতে ডমিনেন্ট অ্যালিলের কথা বলা হচ্ছে, অর্থাৎ সিট শেপের ক্ষেত্রে ডমিনেন্ট যেটা সেটা হচ্ছে রাউন্ড সিট শেপ, অ্যান্ড রিসেসিভ ট্রেড কোনটা? রিঙ্কেল। সিট কালারের কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে তোমাদের ইয়েলো গ্রিন, ফ্লাওয়ার কালার হচ্ছে ভায়োলেট হোয়াইট, পট শেপ ফুল অ্যান্ড কনস্ট্রিক্টেড, পট কালার গ্রিন। তো এখানে খুব মনে রাখবে, খুব 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 ভালোভাবে এখানে দেখবে যে সিট কালারের ক্ষেত্রে ডমিনেন্ট কোনটা? ইয়েলো। বাট পডের ক্ষেত্রে দেখো, পট 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 কালারের ক্ষেত্রে গ্রিনটা কিন্তু এর ডমিনেন্ট। তো দুটো কিন্তু খুব ভালোভাবে এটা দেখে রাখবে যে কোনটা ডমিনেন্ট, রাইট? তো যে কোনো একটা মনে রাখবে, হয় পটটা না হলে ওটা, তাহলে তোমাদের মনে থাকবে যে এতটা প্রেসার দেওয়ারই প্রয়োজন নেই। শুধু মনে রাখবে যে পডের ক্ষেত্রে ডমিনেন্ট কোনটা গ্রিন হয়, তাহলে বাদ বাকিগুলো এমনিতেই মনে হয়ে যাবে যে ইয়েলোটা তাহলে রিসেসিভ, তাহলে সিডের ক্ষেত্রে ইয়েলোটা তোমার ডমিনেন্ট হবে আর গ্রিনটা তোমার রিসেসিভ হবে, রাইট? অ্যান্ড ফ্লাওয়ার পজিশন কি? এক্সিয়ালটা কিন্তু তোমাদের ডমিনেন্ট। খুব মনে রাখবে যে, খুব ভালোভাবে দেখে রাখবে যে এক্সিয়ালটা হচ্ছে তোমাদের ডমিনেন্ট, অ্যান্ড টার্মিনালটা হচ্ছে তোমাদের রিসেসিভ। এক্সিয়াল বলতে লেটারালি, অ্যান্ড টার্মিনাল বলতে একদম ওপরে টপে প্রেজেন্ট রয়েছে ফ্লাওয়ার। আচ্ছা, অ্যান্ড স্টেম হাইট টল হচ্ছে তোমাদের ডমিনেন্ট, অ্যান্ড ডুয়ার্ফ হচ্ছে তোমাদের রিসেসিভ। আর সাইডে আমি এগুলো লিখে রাখছি যে কোন ক্রোমোজোমে কোন জিনটা প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ কোন ক্যারেক্টারটা কত নম্বর ক্রোমোজোমে প্রেজেন্ট রয়েছে। যেমন তোমাদের সিট শেপের জন্য দায়ী যে জিন, সেটা তোমাদের 7 নম্বর ক্রোমোজোমে প্রেজেন্ট রয়েছে। সিট কালারের জন্য 1 নম্বর নেই, যেহেতু তোমাদের এনসিআরটিতে, তো পড়ার দরকার নেই, বাট জাস্ট মনে রাখো, কারণ তোমরা বুঝতে পারবে এখানে যে লিঙ্কড জিন কোনগুলো। দেখো, 1 নম্বর ক্রোমোজোমে তোমাদের ফ্লাওয়ার কালার অ্যান্ড সিট কালারের জিন প্রেজেন্ট রয়েছে। তো এই দুটো হচ্ছে তোমাদের লিঙ্কড জিন বলতে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে আমরা বলি লিঙ্কড জিন। আচ্ছা, 4 নম্বর ক্রোমোজোমে কোন কোন ক্যারেক্টারের জন্য দায়ী জিনগুলো প্রেজেন্ট হচ্ছে? পট শেপের জন্য অ্যান্ড ফ্লাওয়ারের পজিশনের জন্য দায়ী জিন প্রেজেন্ট রয়েছে। তো এরকম কিছু কিছু আছে, তো ভিডিওটা দিয়ে দেবো, তো দেখে নেবে তোমরা। এবার আমরা দেখবো কি আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, যেটা বললাম যে পাইসাম স্যাটাইভান হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তো এখানে আমরা ক্রস পলিনেশনও করাতে পারি, সেলফ পলিনেশনও করাতে পারি। ক্রস পলিনেশন কীভাবে করব? যে ফ্লাওয়ারটাকে আমরা ফিমেল ফ্লাওয়ার করতে চাইছি, সেখানে কি করবো? ইমাস্কুলেশন করে দেবো। ইমাস্কুলেশন বলতে একটা কাঁচি নেব এবং ওর অ্যান্থার পার্টগুলোকে কেটে দেবো, রাইট? বা অ্যান্ড্রোসিয়াম পার্টটাকে একদম ওখান থেকে সরিয়ে দেবো, তাহলে এটা ফিমেল ফ্লাওয়ার হয়ে যাবে। এবং ক্রস পলিনেশন যদি করাতে চাই, তাহলে অন্য একটা ফ্লাওয়ারের পোলেন গ্রেনসগুলো ওর স্টিগমার ওপরে আমরা ছড়িয়ে দেবো। তো এইভাবে ক্রস পলিনেশন করতে পারবো। ওকে, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। এবার আমরা দেখবো যে মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস। তো মোনোহাইব্রিড ক্রস বলতে আমরা কি বোঝাই? যখন আমরা কোনো একটা জিনের ইনহেরিটেন্স নিয়ে স্টাডি করব, তাকে আমরা বলবো কি মোনোহাইব্রিড। মোনো কথার অর্থ কি? ওয়ান। একটা জিন নিয়ে দেখতে চাইছি যে ওর মধ্যে
প্রোজানিতে কিভাবে ইনফরমেশানগুলো ট্রান্সফার হচ্ছে এবং পেরেন্টস থেকে প্রোজানিতে কীরকম ভ্যারিয়েশান দেখা দিচ্ছে বা পেরেন্টস থেকে প্রোজানিতে কতটা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি, রাইট? বা জিনগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে, জেনেটিক মেকআপ কী কী হচ্ছে, সমস্ত কিছু আমরা এখানে স্টাডি করব। মোনো হাইব্রিড, হাইব্রিড মিন্স ক্রস করানো, ক্রস পলিনেশন করানো। মোনো মিন্স একটা জিনের সাপেক্ষে বা একটা ক্যারেক্টার নিয়ে আমরা স্টাডি করছি। সমস্ত ক্যারেক্টারসই প্রেজেন্ট, বাট মোনো হাইব্রিড কোর্সে আমরা কি কনসিডার করব? কেবলমাত্র একটা ক্যারেক্টার। যেমন টল্প একটা প্ল্যান্ট নিলাম, ডোয়ার্প একটা প্ল্যান্ট নিলাম। তো যখন আমরা কোনো মোনো হাইব্রিড ক্রস করব, এমন দুটো প্ল্যান্টসকে নির্বাচন করব। আমরা দেখেছিলাম যে পাইসাম স্যাটাইভাবে 7টা কন্ট্রাস্টিং ট্রেটস প্রেজেন্ট রয়েছে, রাইট? তো যখন আমরা ক্রস করাচ্ছি মোনো হাইব্রিড ক্রস, তো এমন দুটো প্ল্যান্টকে নির্বাচন করব যাদের সমস্ত ক্যারেক্টারগুলো সেম, কেবলমাত্র একটা ক্যারেক্টার তারা ডিফারেন্ট। যেমন কিনা আমি যদি বলি যে টল্প অ্যান্ড ডোয়ার্ফ, এই দুটো প্ল্যান্টকে আমরা নির্বাচন করেছি। এবং এই যে টল অ্যান্ড ডোয়ার্ফ, এগুলো কিন্তু হোমোজাইগাস টল অ্যান্ড ডোয়ার্ফ হতে হবে। হোমোজাইগাস বলতে টলের ক্ষেত্রে টি অ্যান্ড ডোয়ার্ফের ক্ষেত্রে টি এইরকম কন্ডিশনে প্রেজেন্ট রয়েছে। তো টলের ক্ষেত্রে টি অ্যান্ড ক্যাপিটাল পি স্মল ডি এইরকম কন্ডিশনেও এটা প্রেজেন্ট থাকতে পারে, বাট আমরা ওটা নেব না। তো এইটা করার জন্য আমাদেরকে কি হয়, কয়েকটা জেনারেশন ধরে টল প্ল্যান্টসের মধ্যে সেলফ পলিনেশন করানো হয়, এবং প্রত্যেকটা জেনারেশন যদি টল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবো যে ওটা কি হয়, ট্রু ব্রিডিং ভ্যারাইটি। আচ্ছা, আর যেটা আমি বলছিলাম যে 7টা কন্ট্রাস্টিং ট্রেডসের মধ্যে মোনোহাইব্রিড ক্রসে আমরা কেবলমাত্র একটা কন্ট্রাস্টিং ট্রেডস নিয়ে ক্রস করাবো। যেমন টল্প অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্ট, তাহলে কেবলমাত্র সেম হাইটেই এরা টল্প অ্যান্ড ডোয়ার্ফ, বাকি ক্যারেক্টারগুলোদের সেম রাখতে হবে। তো সিড সেভ আমরা দুটোর ক্ষেত্রেই ধরো ফুল নিলাম। আর এখানে দেখো বলছি 1 মিনিট, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করেই ছাড়বো। দেখো আমরা যখন বলছি যে মোনোহাইব্রিড ক্রসে আমরা স্টেম হাইট নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ এদের টল অ্যান্ড ডোয়ার্ফ নিয়ে কাজ করছি, বাকি সমস্ত ক্যারেক্টারগুলো এদের সেম নেব। ধরো দুটো প্ল্যান্টসের ক্ষেত্রেই সিড শেপ রাউন্ড, সিড কালার ইয়েলো, ফ্লাওয়ার কালার ভায়োলেট, পট শেপ ফুল অ্যান্ড পট কালার গ্রিন। তো সবগুলোই সেম, জাস্ট ডিফারেন্স কোথায়? টল্প অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্টটা। বোঝা গেল? তবে গিয়ে আমরা খুব ভালোভাবে এফেক্টিভ রেজাল্ট পাবো। তো ফার্স্ট জেনারেশনে আমরা যখন এর মধ্যে ক্রস পলিনেশন করলাম একটা টল প্ল্যান্টসের তার ডোয়ার্ফ প্ল্যান্টসের, তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট যে জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1 জেনারেশনে সমস্ত প্ল্যান্টসগুলো কি হয়, টল হয়। ভালো কথা। এরপর আমরা কি করলাম, সেলফিং করালাম। সেলফিং বলতে কি, যে টলসের মধ্যেই সেলফ পলিনেশন করলাম, টল প্ল্যান্টস এর মধ্যে সেলফ পলিনেশন করালাম। তারপরে জেনারেশনে আমরা দেখলাম কি হঠাৎ করে সমস্ত টলসগুলোর সাথে একটা ডোয়ার্ফ প্ল্যান্টস এসে হাজির হয়েছে। এটা কি হলো ভাই, এরকমটা কি করে হলো? তো সেটা আমরা দেখছি ভাই। তো ফিনোটাইপিক রেশিও ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যদি আমরা দেখি 1:1, কারণ টল অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্টসের সাথে যখন ক্রস করলাম ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে, দেখো সমস্ত প্ল্যান্টসগুলো এসেছে। অ্যান্ড সেকেন্ড জেনারেশনে আমরা যদি দেখি ফিনোটাইপিক রেশিও 3:1, অর্থাৎ 3টে দেখো টল, একটা ডোয়ার্ফ প্ল্যান্টস। ওকে। অ্যান্ড জিনোটাইপিক রেশিও যদি কথা আমি বলি, তো জিনোটাইপিক রেশিও দেখো কিভাবে হয়, এটাই আমাদের বেসিক্যালি পড়তে হচ্ছে, রাইট? আমরা যে টল নিয়েছিলাম, টলটা কি ছিল, হোমোজাইগাস না হেটেরোজাইগাস টল? হোমোজাইগাস টল, ক্যাপিটাল টি। অ্যান্ড ডোয়ার্ফ কি ছিল, স্মল টি অ্যান্ড স্মল টি। এবার ক্যাপিটাল টি যে প্ল্যান্টস গ্যামেট ফর্মেশন করবে, তো গ্যামেট ফর্মেশন যখন করবে, যেহেতু এর জেনেটিক কম্বিনেশন কি, ক্যাপিটাল টি অ্যান্ড ক্যাপিটাল টি, তাহলে এর যত গ্যামেটস হবে সবগুলো গ্যামেটসের মধ্যেই কোন জিন্স প্রেজেন্ট থাকবে, ক্যাপিটাল টি। ভেরি ফাইন। অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্টসের ক্ষেত্রে যেহেতু এর জেনেটিক মেকআপই স্মল টি, তাহলে কীরকম টাইপসের গ্যামেটস এরা ফর্মেশন করবে, স্মল টি। এবারে এরা যখন জাইগোট ফর্মেশন করবে, একটা গ্যামেটসে রয়েছে ক্যাপিটাল টি, একটা রয়েছে স্মল টি, যখন দুটো ফিউজ করবে তো জেনেটিক কম্বিনেশন কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। তো এটাকে আমরা কি বলি, হেটেরোজাইগাস টল। বাইরে থেকে দেখে টলই মনে হবে, একটা টল হোমোজাইগাস টল, একটা হেটেরোজাইগাস টলসের মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না যে কোনটা হোমোজাইগাস টল কোনটা হেটেরোজাইগাস টল, কারণ এই যে ক্যাপিটাল টি জিন্স ইজ ডমিনেন্ট ওভার স্মল টি জিন্স, যখন এই দুটো একসাথে প্রেজেন্ট থাকে,
তখন ক্যাপিটাল টি জিন্সটা তার প্রোটিন সিনথেসিস করে এবং সেটা তার যেটা ক্যারেক্টার্স প্রোভাইড মানে ক্যারেক্টার শো করে, স্মল টিকে এক্সপ্রেসই হতে দেয় না, রাইট? কিন্তু যখন স্মল টি প্রেজেন্স থাকে কেবলমাত্র তখনই তার এক্সপ্রেশন শো হয়, তখনই তার ফিনোটাইপটা শো হয়। এক্সেপ্ট যখন এটা ক্যাপিটাল টির সাথে থাকবে তখন কিন্তু স্মল টির এক্সপ্রেস হতে পারে না। ওকে, তো ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে আমরা দেখলাম কি সমস্তগুলো কি হয়, হেট্রোজাইগাস টল, রাইট? তো হেট্রোজাইগাস টল টি। এবারে আমরা কি করব, প্রথমে ক্রস পলিনেশন করিয়েছিলাম ক্যাপিটাল টির সাথে স্মল টির। তো ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে সমস্তগুলো হেট্রোজাইগাস টল এলো, ক্যাপিটাল টি স্মল টি। এর মধ্যে আমরা কি করব, ক্রস পলিনেশন করাবো, সেলফ পলিনেশন করাবো ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টির। ওকে, তো এরপর আমরা কি করব, রেজাল্ট দেখব। তো যেহেতু ক্যাপিটাল টি স্মল টি রয়েছে, তাহলে দু টাইপসের গ্যামেট সেটা ফর্মেশন করবে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। খুব ভালো কথা। আর একটা সেমভাবে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি গ্যামেটস ফর্মেশন এরা করবে। এবারে কি কি টাইপসের পসিবিলিটি কি রয়েছে, কি কি টাইপসের এখান থেকে তোমাদের জাইগোট ফর্মেশন হতে পারে। ক্যাপিটাল টি যখন এটার সাথে এইটা, অর্থাৎ ক্যাপিটাল টি ওয়ালা যে গ্যামেটের সাথে যখন ফিউজ হবে তখন ক্যাপিটাল টি টাইপসের জাইগোট ফর্মেশন হবে। সেখান থেকে তোমাদের এমব্রয় ডেভেলপমেন্ট, তারপর থেকে প্ল্যান্ট। অর্থাৎ যে প্ল্যান্টসটা হবে সেটা ক্যাপিটাল টি অর্থাৎ হোমোজাইগাস, অর্থাৎ হেট্রোজাইগাস পেরেন্টস বাট হোমোজাইগাস তোমাদের প্রোজানি। আচ্ছা, ক্যাপিটাল টি সাথে যদি স্মল টি হয় তাহলে ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা, এটা তো তাহলে তোমাদের পেরেন্টসের মতোই হলো। আচ্ছা, এই যে স্মল টি এই ক্যাপিটাল টির সাথে যদি ফিউজ হয় তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এটাও তোমার পেরেন্টসের মতো হলো। আর যদি স্মল টির সাথে ফিউজ হয় তাহলে স্মল টি এটা তৈরি হবে। তাহলে দেখছো যে পেরেন্টস রয়েছে তোমাদের হেট্রোজাইগাস টল, বাট তোমাদের যে যতগুলো প্রোজানি তৈরি হচ্ছে তার মধ্যে 50% আমরা বলতে পারি রয়েছে পেরেন্টসের মতো, আর 50%-এর মধ্যে 25% হোমোজাইগাস অ্যান্ড 25% হোমোজাইগাস ডোয়ার্ফ অ্যান্ড হোমোজাইগাস টল, 25%। তো আমরা কি বুঝলাম এখান থেকে, আমরা এটাই বুঝলাম যে আমাদের যে জিন্সগুলো গ্যামেট ফর্মেশনের সময় আলাদা হয়ে যায় এবং সেগুলো যখন ফিউজ হয় নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখে। তো মোনোহাইব্রিড ক্রসের F2 জেনারেশনের এই জিনোটাইপিক রেশিও 1:2:1 দেখে আমরা কি বুঝতে পারি যে যখন তার পেরেন্টসগুলো গ্যামেটস ফর্মেশন করে তখন কি হয়, তাদের যে জিনোটাইপ সেগুলো আলাদা হয় এবং কি হয় যখন সেগুলো ফিউজ হয় তখন একটা ক্যারেক্টারকে মানে যখন সেগুলো ফিউজ হয় তখন কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার আসে। বাট এই যে জিন্সগুলো এগুলো কিন্তু ব্লেন্ডিং শো করে না। যেমন আমরা দেখলাম যে টল পেরেন্টসের সাথে ডোয়ার পেরেন্টসের ক্রস করিয়ে আমরা হেট্রোজাইগাস টল পেয়েছিলাম। তো এখানে ক্যাপিটাল টি স্মল টির উপরে ডমিনেন্ট ছিল বাট ব্লেন্ডিং শো করেনি। সেই কারণে যখন সেকেন্ড জেনারেশনে আমরা দেখলাম, অর্থাৎ F2 জেনারেশনে আমরা দেখলাম আবার কিন্তু হোমোজাইগাস টল এসেছে। তো যদি সেটা ব্লেন্ডিং করতো, অর্থাৎ যখন ডোয়ার্ফসের সাথে মানে টলসের সাথে ডোয়ার্ফস আমরা ক্রস করিয়েছিলাম, সেটা যদি ব্লেন্ডিং শো করতো তাহলে F2 জেনারেশনে কখনোই হোমোজাইগাস টল আসতে পারতো না। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে যখন কোনো ফ্যাক্টরস বা জিন্স একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাস অন হয়, গ্যামেট ফর্মেশন করে, ফিউজ হয়, সেটা তাদের নিজস্ব অস্তিত্ব বজায় রাখে। সেই কারণে আমরা সাকসেসিভ জেনারেশনে আবার সেই জিনটাকে ফিরে পেতে পারি। তো এখান থেকে এটাই প্রমাণিত হয়। তো মোনোহাইব্রিড ক্রস থেকে আমরা কী কী পাই, ল অফ ডমিনেন্স, যেমন এখানে আমরা দেখলাম যে ক্যাপিটাল টি স্মল টির উপরে ডমিনেন্ট, সেই কারণে হোমোজাইগাস বা হেট্রোজাইগাস কন্ডিশনে হোক উভয় ক্ষেত্রেই উভয় ক্ষেত্রেই মানে টল ফিনোটাইপটা আমরা দেখতে পাচ্ছিলাম, কেবলমাত্র স্মল টি কন্ডিশনেই ডোয়ার্ফ ফিনোটাইপটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং জিনোটাইপিক রেশিও 1:2:1
এটা আমাদের শো করে যে ল অফ সেগ্রিগেশন কীভাবে মেনটেন হয়, অর্থাৎ জিনগুলো কখনোই ব্লেন্ডিং শো করে না। যখন গ্যামেট ফর্মেশন হয় এগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং নিজেদের মতো অন্য গ্যামেটের সাথে ফিউজ হয়ে আবার কোনো নতুন ক্যারেক্টার এরা শো করতে পারে। তো এখান থেকে এটাই প্রুফ হয়। আই হোপ যে বুঝতে পেরেছো। তো সেকেন্ড ক্লাসে আমরা ডাইহাইব্রিড ক্রস নিয়ে ডিটেলস আলোচনা করবো, তখন এর জন্য পড়তে থাকো। ওকে, চলো।